আজকে হাসনাত যে কথাটি লিখলেন যে রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে, ফাঁসির মঞ্চে আমরা এগিয়ে যাচ্ছি। হাসনাত আব্দুল্লাহ প্রোফাইল লাল কেন? মৃত্যুর ভয়। সমন্বয়কদের দিন এভাবেই শেষ হয়ে গেছে, তারা এখন পাবলিক প্লেস এসে কান্না করতে হচ্ছে। তাদেরকে এই আদালতের সামনে হাজির করতে বলা হয়েছিল, যেন তারা নিজেরা বুঝতে পারে তাদের বিরুদ্ধে কী অভিযোগ এবং কোন অভিযোগের কি জবাব তারা দেবে। গাইস, এবার সমন্বয়কদের খেলা শুরু হয়ে গেছে। তারা বুঝতে পারছে তাদের ফাঁসির দড়ি খুবই নিকটতম। তাই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে একটি পোস্ট করেন, রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে আর আমরা ফাঁসির মঞ্চে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিও ফুটেজ দেখে হয়তো বুঝতেই পারছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ একটি নিউজ। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসবো সাংবাদিক মাসুদ কামালের, তারপরে আমরা চলে যাব মূল ভিডিওতে। ওকে প্রিয় দর্শক শ্রোতা, সমন্বয়কদের দিন শেষ, শেখ হাসিনার বাংলাদেশ। প্রথমেই এই কথাটি কেন বললাম সেটার বেশ কিছু কারণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, এবং আপনারা প্রথমে এই স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। কোটা আন্দোলন, কোটা আন্দোলনের নামে সমন্বয়করা যে অপরাধ করেছে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। সারা বাংলাদেশের মানুষ সেটা এখন বুঝতে সক্ষম হয়েছে, যার ফলে এই সমন্বয়কদের দিন এভাবেই শেষ হয়ে গেছে, তারা এখন পাবলিক প্লেস এসে কান্না করতে হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাসনাত আব্দুল্লাহকে, সে কান্না করছে। কেন কান্না করছে, কিভাবে এই পরিস্থিতি হয়েছে সেগুলো নিয়ে আসলে কথা বলবো। তো চলুন আমরা ভিডিওটাতে একটু সাউন্ড দেওয়ার চেষ্টা করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ অজরে কান্নাকাটি করতেছে। হ্যাঁ, এটা আমি মেক শিওর করছি এটা কোনো এআই দ্বারা কোনো গঠিত নয় ভিডিও, একই সাথে কোনো এডিটেড ভিডিও না, এটা একেবারে রো একটি ভিডিও ফুটেজ। আপনারা দেখতেই পাচ্ছেন তার চোখ থেকে গড়িয়ে গড়িয়ে জল পড়ছে। ওকে, চলুন আমরা আরো বেশ কিছু ফুটেজ দেখে নিই। খুবই ইন্টারেস্টিং কিছু ফুটেজ রয়েছে আমার হাতে এই মুহূর্তে, চলুন আমরা একটু সেগুলো ওভারভিউ করি। এখানে আরো একজন সমন্বয়ক দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে আসিফ মাহমুদ। এই আসিফ মাহমুদ বিয়াদব এবং দেশ ধ্বংসকারী সমন্বয়কদের মধ্যে অন্যতম একজন। আপনারা জানেন যে এই সমন্বয়কদের ডিবি ধরে নিয়ে গিয়েছিল, তারপরে কিন্তু ডিবির সেই হারুনের হোটেলে ভাত খাওয়ার পর কিন্তু তাদের যে নৈতিকতা সেটা পরিবর্তিত হয়ে গিয়েছিল। এতে করে প্রমাণিত হয় যে তারা কোনো কিছুর সাথে ডেফিনেটলি আপোষ করতে পারে, এটা কিন্তু অ্যাটলিস্ট প্রমাণিত হয়। তাহলে চলুন আমরা এই ভিডিওটাতে কি হচ্ছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করি উইথ সাউন্ড। আমরা একটু প্লে করছি, অনুগ্রহপূর্বক সাথে থাকুন। আমার মনে হচ্ছে, আমি বলি একটু শোনেন। আমার মনে হচ্ছে যাদেরকে আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে শোনেন ভাই, আমার একটা প্রস্তাব আছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন। যাদের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই সমন্বয়ক আসিফ মাহমুদ, তার কথা কেউ শুনছে না, আর মানুষজন হট্টগোল শুরু করে দিয়েছে। অর্থাৎ সাধারণ জনতার কাছে এই সমন্বয়কদের যে জনপ্রিয়তা সেটা যে একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে সেটা বলার অপেক্ষা রাখে না। এখানে কোনো কথাই আসলে শুনছে না। আমি প্রথমত দেখিয়েছিলাম যে হাসনাত আব্দুল্লাহ কান্নাকাটি করছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আসিফ মাহমুদ সে বর্তমানে ক্রীড়া উপদেষ্টা হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি দায়িত্ব পেয়েছে। কমপ্লিটলি অবৈধভাবে তারা এই দায়িত্ব নিয়েছে, এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, তারা চাকরির জন্য চেষ্টা করছিল, চাকরির জন্য কোটা আন্দোলনে বা ইত্যাদি আন্দোলনের নামে তারা মাঠে নেমেছিল, কিন্তু এখন তারা নিজেরা চাকরি দিচ্ছে।
বাট এন্ড অফ দ্য ডে সে কিন্তু নিজে স্বীকার করেছে একটি কথা, সেটা হচ্ছে যে বেকার ছিলাম, বেকার হয়ে যাব। অবশ্যই শুধু বেকার হবে না, দেশ ছাড়াও হইতে হবে, অথবা গণপিটুনিতে মারাও যেতে হবে, কারণ তাদের দিন একেবারে শেষ। আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন, তোমার কথা শোনার দিন শেষ। স্টেপ ডাউন ইউনুস থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এবার চলুন আমরা নেক্সট ফুটেজে যাই। নেক্সট ফুটেজে কি রয়েছে আমাদের জন্য সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে আপনারা দেখবেন নাহিদ ইসলামকে। নাহিদ ইসলাম আরো একজন উপদেষ্টা, সে বর্তমানে আইসিটি উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছে এই দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে। এখানে কি ঘটছে লেটস সি। আপনি আমার কথা শুনেন। আচ্ছা, তাহলে আমার আলোচনার প্রয়োজন নাই। এখানে নাহিদ ইসলামের সামনে মূলত সে একটি সংবাদ সম্মেলন করছিলেন এবং তার সামনেই এই হট্টগোলটি আসলে শুরু হয়ে যায়। মানুষজন হাউমাউ শুরু করে, মানুষজনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হট্টগোল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এখানে মারামারি পর্যন্ত হয়েছে, হাতাহাতি হয়েছে। নাহিদ ইসলাম সে আইসিটি উপদেষ্টা, বাট তার কথা মানে কানেও নেয়নি। এখানে যারা এই হট্টগোল সৃষ্টি করেছে তারা কোনোভাবেই তার কথা শুনেনি এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে এই নাহিদ ইসলাম সে কিন্তু চলে গিয়েছে। আমি একটু আবার দেখার চেষ্টা করছি, চলুন। আপনি আমার কথা শুনেন। আচ্ছা, তাহলে আমার আলোচনার প্রয়োজন নাই। আপনারা দেখতেই পেলেন এখানে মারামারি চলছিল এবং সেই নাহিদ ইসলাম সে কিন্তু এখান থেকে চলে গিয়েছে। আমি সেই জায়গাটুকু যদি আমি আপনাদেরকে আবারও দেখাই, তার কথাও কিন্তু কেউ শুনছে না। আমি কিন্তু একটা একটা করে সিকোয়েন্স অনুসারে দেখাচ্ছি, আপনারা একটু দেখবেন। আপনি আমার কথা শুনেন। আচ্ছা, তাহলে আমার আলোচনার প্রয়োজন নাই। এখান থেকে কিন্তু নাহিদ ইসলাম উঠে চলে যাচ্ছে, বিকজ তার কথা কেউ শুনছে না। আর তার কথা কেন শুনবে আপনারা বলুন? এই ধরনের নাবালক পোলাপান তারা কি রাষ্ট্র চালানোর কোনো যোগ্যতা রাখে? তাদের কথা কেন মানুষ শুনবে? তাদেরকে তো 2 পয়সার দামও দেয় না। এখন যেহেতু তাদের হাতে কিছু সন্ত্রাসী রয়েছে, কিছু হলেই হামলা করার মানে আছে, তারা হুমকি দিয়ে থাকে, সেই জন্য মূলত তাদের কথাবার্তাগুলো শুনছে মানুষ। তাও আবার ভয়ে। এটা কিন্তু সম্মান না, রেসপেক্ট নিয়ে কিন্তু তাদের কথা কেউ শুনে না, শুধু ভয়ে। এবার আরো একটি ফুটেজ, এখানেও সেম ঘটনা ঘটছে। আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইছিলাম সেটা একটি রুমের ভিতরে একটি সংবাদ সম্মেলন হচ্ছিল এবং সেখানে তার কথা কেউ শুনছিল না, তার সামনে মারামারি শুরু হয়ে গিয়েছিল। কোনোভাবেই সে কন্ট্রোল করতে পারছিল না, একেবারে শেষের দিকে সে কিন্তু চলে যেতে বাধ্য হয়। তো এখানে সেম আরো একটি ঘটনা ঘটছে, এটা কিন্তু পাবলিক প্লেসে এবং দেখতেই পাচ্ছেন সাংবাদিকরাও কিন্তু সামনে রয়েছে, বাট তার কথা কেউ শুনছে না। আমরা যদি এই ভিডিওটা একটুখানি ভিডিও সহকারে শোনার চেষ্টা করি তাহলে চলুন। আমার কথাকে শুনেন, আমার কথা শুনেন, আমার কথাকে যে দাবিগুলো করছেন সেইগুলো। আপনারা দেখুন এখানেও সে বারবার বলছে যে আমার কথা শুনেন, আমার কথা শুনেন, বাট তারা কিন্তু কেউ তার কথা শুনছে না। এই ধরনের নাবালকদের কথা কেউ শুনতে রাজি না। মানুষ চিনে গেছে, বুঝে গেছে তারা হচ্ছে এক একটা বাটপার, বড় মাপের বাটপার। চলুন আমরা আরেকটু শুনি। আমরা পূরণ করব এবং লিখিত 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 এখানে এসে আশ্বাস দিয়েছিল যে আমি আপনাদের কথা শুনবো, বাট তারা বলছে লিখিত প্রমাণ লাগবে। তার কথা পাত্তা দিচ্ছে না, বুঝতেই পারছেন। এখানে অনেক পরিমাণে ছাগল মাগল দেখতে পাচ্ছেন, যারা একসময় এই স্টুডেন্টরা, এখানে অনেক স্টুডেন্ট রয়েছে, তারাই কিন্তু এই নাহিদ ইসলামের কথায় কান ধরে উদ্বোস করতো, মানে যা বলতো তাই করতো। এখন তার বিরুদ্ধে খেপে গিয়েছে। কেন খেপে গিয়েছে বিষয়টা একদম স্পষ্ট, কারণ তারা হয়ে গেছে এক একটা উপদেষ্টা, তাদের পকেটে এখন প্রচুর পরিমাণে টাকা ঢুকতেছে, তারা লাখ লাখ টাকার মোবাইল ফোন চালাচ্ছে। বিপরীত দিকে আপনারা যদি দেখেন, যারা আহত হয়েছে, যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, তাদের
কি, তাদের কোনো কিছুই কিন্তু বেনিফিট এন্ড অফ দ্য ডে হয়নি, সুতরাং তারা খেপেছে। একটু আবার শুনি। আমার কথা শুনতে দেন, আমার কথাকে শুনেন, আমার কথা শুনেন, আমার কথাকে যে দাবিগুলো করছেন। আপনারা নিজের চোখেই দেখলেন যে নাহিদ ইসলামের কথা কেউ শুনছে না, তাহলে তাদের জনপ্রিয়তা কোথায়? যারা বলেন যে মানে উপদেষ্টারা বা ছাত্ররা অনেক জনপ্রিয়, সারা বাংলাদেশের জনপ্রিয়, এই কথাটার সত্যতা কতটুকু সেটা নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে প্রমাণ পাচ্ছেন। আচ্ছা চলুন এবার আমরা আরো একটি ফুটেজে যাওয়ার চেষ্টা করি। আমার কাছে আরেকটি ফুটেজ রয়েছে, এখানে খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা ঘটছে। আমি যদি আপনাদেরকে একটুখানি আগেই বলে দিতে চাই, সেটা হচ্ছে সমন্বয়ক। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সমন্বয়ক শব্দটি একটি গালিতে পরিণত হয়েছে, ডেফিনেটলি গালিতে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এইটা আমরা তো বলছি ঠিক আছে, আমরা যারা বুঝতে পারছি তারা আগে থেকে বুঝতে পারছি যে আগে থেকে বলে আসছি যে এটা একটা গালি, এটা কোনোভাবেই সম্মানসূচক কোনো শব্দ নয়। সমন্বয়ক শব্দের কথা শুনলে, সমন্বয়ক শব্দটি শুনলে মানুষজন আতকে ওঠে। এখন যদি শুনে যে সমন্বয়ক আছে, তাহলে মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে যায়। মনে হয় এই বুঝি এখানে মারামারি শুরু হয়ে যাবে, এই বুঝি এখানে গোলাগুলি শুরু হয়ে যাবে। মানে মানুষ এই শব্দটি শোনা মাত্রই আতঙ্কিত হয়ে ওঠে, না জানে কি হয়ে যায়। এইটার প্রমাণ এইখানে দিচ্ছে এই হাসনাত আব্দুল্লাহ, যাকে আমরা প্রথম থেকে দেখছিলাম যে কান্নাকাটি করছিল। এখন সে নিজের মুখে স্বীকার করবে এই ভিডিওতে যে সমন্বয় শব্দটি গালিতে রূপান্তরিত হয়েছে। এখন সমন্বয় শব্দটি দ্বারা মানুষ গালাগালি দেয়, এবং কাদেরকে দেয় সেটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন আমরা একটু শুনে নিই তার মুখ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা হচ্ছে সমন্বয়ক, এবং এটা হচ্ছে মোটামুটি একটা তো গালি হয়ে গেছে অলমোস্ট, তাই না? তো আমরা মাঝে মাঝে যারা অ্যানাউন্সমেন্ট দেয় আমরা তাদেরকে বলি, বললো যে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিবে, সমন্বয়ক বলার দরকার নাই। আপনারা এই হাসনাত আব্দুল্লাহর মুখ থেকে প্রমাণ পেলেন যে সমন্বয়ক শব্দটি একটি গালি, জাস্ট একটি গালিতে রূপান্তরিত হয়েছে। মানুষ এখন সমন্বয়ক শব্দ দিয়ে মানুষকে গালাগালি দেয়, এই বেটা তুই তো একটু সমন্বয়ক। মানে আগে যেরকম মানুষ এই যে দেশের বাচ্চা এগুলো বলতো, এখন হচ্ছে সমন্বয়ক, একই বিষয়। আপনারা বুঝতেই পারছেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে নিজে আরো একটি ব্যাপার বলল, যখন কোনো স্টেজে, যখন কোনো সংবাদ সম্মেলনে কাউকে যখন প্রনাউন্স করতে বা অ্যানাউন্সমেন্ট দিতে বলা হয়, তখন এই সমন্বয় শব্দটি যাতে ব্যবহার করা না হয় সেজন্য সে অনুরোধ করে আগে থেকেই। আর আপনার নিজের কানে শুনেছেন সে বলছে যে বলবা হাসনাত বক্তব্য দেবে, সমন্বয়ক হাসনাত বক্তব্য দেবে, এটা বলবা না। অর্থাৎ সমন্বয়ক শব্দটিকে বর্জন করার পরামর্শ দিচ্ছেন যারা অ্যানাউন্সমেন্ট দেয়। তাহলে এখন নিশ্চয়ই প্রমাণ পেয়েছেন যে তাদের জনপ্রিয়তা কোথায় গিয়েছে, এবং তারা যে কান্নাকাটি করতেছে সেটার পিছনে কারণটি কি? কারণ তাদের জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তারা খুব ভালোভাবে বুঝতে পারছে যে তারা দেশ ধ্বংস করেছে, দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেন চারপাশে দেশে কোনো নিরাপত্তা আছে? আমি এই বিষয়ের উপর কয়েকদিন আগে একটি ভিডিও ফুটেজ তৈরি করেছি, যেখানে আমি প্রমাণ করেছি চারপাশে শুধুমাত্র খুন এবং রাহাজানি চলছে, মানুষের নিরাপত্তা নেই। কিছুক্ষণ আগেও, অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিওটা মেক করছি ঠিক কিছুক্ষণ আগে একটি সংবাদ পেলাম, এবং সেটা আপনার বাংলাদেশ আওয়ামী লীগ পেজে গেলে দেখতে পাবেন, বাসের ভেতর হেল্পারকে খুন করা হয়েছে। তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? আর সাধারণ মানুষের না বিশ্বাস, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আরো একটি ফুটেজ রয়েছে আমার কাছে সর্বশেষ, এবং সেটা হচ্ছে যে এই যে বাদন আফা, আপনারা দেখতেই পাচ্ছেন, এই বাদন আফা হচ্ছে এমন একজন মহিলা যে কিনা এই আন্দোলনের মধ্যে সবচেয়ে ফ্রন্ট লাইনের ভূমিকায় উনি ছিলেন, এবং 5 তারিখে ওনার ভূমিকা দেখবেন, ওনার অ্যাক্টিভিটিস গুলো দেখবেন। মানে ব্যাপারটা হচ্ছে যে সরকারকে যদি নামায় দিতে পারে তাহলে বোধহয় আমরা মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াবো, কেউ কিছু বলবে না, আমাদের অ্যাক্টিভিটিস গুলো অনায়াসে করতে পারবো, কোনো বাধা বিঘ্ন থাকবে না। একই সাথে সাধারণ জনতার যেই আক্ষেপ ছিল, যে আশা ছিল, যেই এক্সপেকটেশন ছিল, সেটা হচ্ছে যে আমরা খুব কম খরচে খাওয়া দাওয়া করতে পারবো, চাল ডাল কিনতে পারবো খুব অল্প পয়সায়। শুধু তাই না, তাদের অনেকের এক্সপেকটেশন এরকম ছিল যে বাসায় এসে বোধহয় সবজি বিক্রেতারা সবজি দিয়ে যাবে বিনামূল্যে, কোনো টাকাও লাগবে না। এই ধরনের
ভাওতাবাজিতে মূলত তারা পা দিচ্ছে এবং সেই ফাঁদে পা দেওয়ার পর এখন তারা কান্নাকাটি করছে। বাজারে ব্যাগ নিয়ে যাওয়ার পর খালি ব্যাগে আবার ফেরত আসতে হচ্ছে। রিক্সাওয়ালারা বা নিম্ন আয়ের যে সমস্ত মানুষ তারা বলছে যে আমরা যদি বাজার করি তাহলে সন্তানের স্কুলের বেতন দিতে পারি না, আর যদি স্কুলের বেতন দিই বাচ্চাদের তাহলে আমরা বাজার করতে পারি না। একই সাথে আমি যেটা বলছিলাম, এই যে বাদন দেখতে পাচ্ছেন সে একজন অভিনেত্রী। আপনারা দেখতে পেয়েছেন কিছুদিন আগে মেহজাবিনকে তার বগুড়া থেকে কিভাবে ধাওয়াকে ফিরতে হয়েছে ঢাকায়। একই সাথে আরো একজন নায়িকা মডেল, উনি হচ্ছেন যে মিম, বিদ্যা সিনহা মিম, মেবি ওনার নাম, ফুল নেম। তো উনিও কিন্তু ধাওয়া খেয়েছে শোরুম উদ্বোধন করতে গিয়ে। আর এই যে বাদন আফা, এই মুহূর্তে আমি যাকে দেখাচ্ছি, যার বক্তব্য এখন আমরা শুনবো, এই বাদন আফা যখন দেশ স্বাধীন হয়েছে তাদের তাদের কথা অনুযায়ী, তাদের শব্দ অনুযায়ী দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন হওয়ার পরে স্বাধীন দেশে ডাকাতের ভয়ে বাইরে হাতে লাঠি নিয়ে, হাতে অস্ত্র নিয়ে সারা রাত পাহারা দিয়েছে। আমি সম্ভব হলে এই ভিডিওটা এখানে জুড়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা দেখতেও পাবেন। তো এই বাদন আফার কি বক্তব্য এখন এই মুহূর্তে, অর্থাৎ রিসেন্টলি উনি কি ভাবছেন, ওনার চিন্তা ভাবনার কি ধরনের পরিবর্তন আসছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। লেটস সি এই বাদন আফা আসলে কি বলেন, অনুশোচনা বা ওনার যে অভিব্যক্তি বর্তমানে সেটার রিয়াকশনটা কিরকম প্রতিফলন তৈরি করছে, আমরা সেটা একটু চাক্ষুষ প্রমাণ দেখতে চাচ্ছি। লেটস সি। একটা সাহস নিয়ে জিজ্ঞেস করতে পারছি না, যেহেতু আমরা সবাই একটা অস্থির সময়ের মধ্য দিয়ে পার করছি। কিন্তু প্রথমে আমি আসলে আমি নিজেও অনেক অস্থির, আমার ঘুম হচ্ছে না। আমি মানে এই অস্থিরতা কাটাতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। এত বড় একটা বিজয় আমাদের ছাত্র জনতার এই আন্দোলন এনে দিয়েছে, কিন্তু সেই বিজয়ের আনন্দটা খুব বেশি উপভোগ করতে পারছি না, কারণ যে পরিমাণে নৈরাজ্য, সহিংসতা আসলে গত 3-4 দিনে হচ্ছে, 3 দিনে হচ্ছে, সেটা একেবারেই গ্রহণযোগ্য না, ভীষণ নিন্দনীয়। আপনারা শুনতে পেয়েছেন যে সে বলল কিছুদিনের ভেতর যে নৈরাজ্য হচ্ছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আর সে খুবই আতঙ্কিত রয়েছে, তার ঘুম হচ্ছে না, সে খুবই মারাত্মক ডিপ্রেশনে আছে, এরকম বোঝা যাচ্ছে তার কথায়। এখন আমার কথা হইল, তারা দেখুন যে আন্দোলনটা হয়েছে এটা তো ডেফিনেটলি একটা চিটিং আন্দোলন বা চিটিং বিপ্লব আমাদের শেখ ফরিদ ভাইয়ের ভাষায়। সো সেই জায়গাটা থেকে তারা কিন্তু কোনোভাবেই যখন আন্দোলন করছিল তখন কোনোভাবে ভাবেনি যে এই সরকার যদি এনিহাও চলে যায়, রাগ করে হোক, অভিমান করে হোক, অথবা পালিয়ে হোক, হোয়াটএভার ইট ইজ, যদি চলে যায় তাহলে আমাদের অল্টারনেটিভটা কি, এবং সেই কোটি কোটি মানুষের জীবনের নিরাপত্তা কিরকম ভাবে বিঘ্নিত হইতে পারে। এইভাবে কিন্তু এই বাদন বলেন অথবা আরো একজন শিল্পী রয়েছে, সে বিএনপি পন্থী, তার নাম হচ্ছে আসিফ আকবর। এই ধরনের শিল্পীরা, মেহজাবিনের মতো শিল্পীরা, একই সাথে এই যে লাল বিপ্লবী আরো একজন রয়েছেন, ওনার নাম হচ্ছে শবনম ফারিয়া, তাদের মতো এই মানুষরা, চিত্রশিল্পীরা কোনোভাবে কিন্তু ভাবেনি যে আমাদের পরিস্থিতি কি হইতে পারে। মানে এই যে একটা চিন্তা বোধহীনতার পরিচয় দেওয়া ভবিষ্যৎ নিয়ে, এইটা যে তাদের মধ্যে আসতে পারে এটা আমি কখনো ভাবিনি। কারণ তারা চিত্রশিল্পী, তারা অনেকে অভিনয় করেছেন বিভিন্নভাবে, তাদের অনেক অভিজ্ঞতা আছে। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে তারা কোনোভাবেই এই কাজটিতে, এই চিটিং বিপ্লবে অ্যাটলিস্ট তারা সমর্থন যোগাবে না। হ্যাঁ, এখানে আরো একটি কথা থেকে যায়, সেটা হচ্ছে দেখুন বাংলাদেশে যেহেতু তারা থাকেন, সেই জায়গাটা থেকে তাদের যে অডিয়েন্স আছে, তাদের নাটকের যে দর্শক আছে, ভিউয়ার্স আছে, তারা ম্যাক্সিমামই হচ্ছে এই ধর্মান্ধ সহজ সরল কিছু বাঙালি, এবং তারা অতি লোভী বাঙালি। তারা আসলে তার কন্টেন্টগুলো দেখেন, তার ভিডিওগুলো দেখেন। সেই জায়গাটা থেকে যদি তারা এই চিটিং বিপ্লবের মধ্যে সমর্থন দেয়নি এরকম বক্তব্য দেয়, তাহলে হচ্ছে তাদের জনপ্রিয়তা কমবে, তাদের দর্শক কমে যাবে, তাদের রেভিনিউ কমে যাবে। সেই জায়গাটা থেকে অনেকেই ব্ল্যাকমেলের শিকার হয়েও আসলে কথাবার্তা বলেছেন। বাট
দেখুন, সত্যি কথা বলতে তারা যদি তাদের নিজের যে নৈতিকতা বা মোরাল পজিশনটা যদি হোল্ড করতেন, তাহলে আজকের এই পরিণতি কিন্তু হইতো না। স্ট্রংলি বিলিভ যে তারা যদি কোনোভাবেই এই চিটিং বিপ্লবের মধ্যে পার্টিসিপেট না করতো, তাহলে হয়তো বা আজকের এই অবস্থা হতো না। কারণ দেখুন, ষড়যন্ত্র যতই প্রকল হোক না কেন, আপনি যদি রুখে দেওয়ার মতো সক্ষমতা রাখেন, তাহলে সেটা ষড়যন্ত্র খুব বেশি দূর পর্যন্ত এগোতে পারবে না। প্রত্যেকটা মডেল যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে পোস্ট করতেন যে আপনারা কেউ এই ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন চলছে, আপনারা সেখানে কেউ যাবেন না। এবং কোঠার যে আন্দোলন ছিল, দেখুন প্রথম দিকে কিন্তু কোঠা আন্দোলন নিয়েই কিন্তু তারা মাঠে নেমেছিল। সো সেই কোঠা আন্দোলনের যে সমস্যা, সেটা কিন্তু 5 আগস্টের অনেক আগেই সমাধান হয়ে গিয়েছিল। জুলাই মাসের শেষের দিকে এটা সমাধান হয়ে গিয়েছিল, হাইকোর্ট থেকে রায় আসছিল, কোঠা একেবারে বাতিল প্রায়। কোঠা আন্দোলনে তাদের যে ক্লেম ছিল সেটা হচ্ছে 90% ফ্রি করে দেওয়া এবং 10% যাতে কোঠা থাকে, এটা ছিল তাদের দাবি। বাট সরকার যেটা করেছে, সরকার সেই রায়টিকে হাইকোর্টের মাধ্যমে যেটা চলমান ছিল, এবং সরকার কিন্তু তাদের পক্ষে ছিল, এটা কিন্তু এই স্টুপিডরা অনেকেই জানেন না। তো বিষয়টা হচ্ছে যে তারা 90% ফ্রি চাইছিল, সরকার যেটা করেছে 93% ফ্রি করে দিয়েছে। তাহলে কোঠার যে প্রবলেম ছিল সেটা তো অলরেডি সলভ হয়ে গিয়েছিল, অর্থাৎ জুলাই মাসেই কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছিল। তো সুতরাং পরবর্তীতে আর আন্দোলনের প্রশ্নই ওঠে না। তাহলে কেন সেই আন্দোলনটাকে বর্ধিত করা হলো, এবং পরবর্তীতে আরো বিভিন্ন এই যে মডেল যারা অভিনয় শিল্পী যারা রয়েছেন, চিত্রশিল্পী যারা রয়েছেন, তারা কেন এটার মধ্যে পার্টিসিপেট করলো? দেখুন, এটা হচ্ছে মূল বিষয়। সুতরাং আমরা যদি সচেতন থাকতাম, প্রত্যেকটা মহল থেকে যদি আমরা সচেতন থাকতাম, হ্যাঁ ডেফিনেটলি আমরা জুলাইয়ের সময় আমরা কথা বলেছি, আগস্টের আগেও আমরা কথা বলেছি অনেকবার, যে এটা কোনোভাবেই মানে না, এই যে কোঠা বিরোধী আন্দোলন যেটা হচ্ছে বা কোঠা সংস্কার আন্দোলন যেটাই বলুন না কেন, এইটা আসলে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যে জঙ্গিরা এখানে আক্রমণ চালানোর চেষ্টা চালাচ্ছে, এবং সেটা একটা বড় ষড়যন্ত্রের পার্ট ছিল। এটা আমরা বলে আসছিলাম, বাট আমাদের কথাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে তারা তাদের মতো করে পজিশন হোল্ড করেছে, এবং এন্ড অফ দ্য ডে দিস ইজ দ্য রেজাল্ট। আজকের এই দিন দেখার জন্য এই বাঙালি জাতি, আমি মনে করছি, একান্তভাবে দায়ী। এবং সেটার যে খেসারত, সেটার যে মাসুল, সেটা আরো অনেক সময় দিতে হবে তাদেরকে, এবং দেওয়া শুরু হয়েছে। এই বাদন এটার একটা বেস্ট এক্সাম্পল। একই সাথে শবনম ফারিয়া একজন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 17 নভেম্বর, আগামীকাল 18 নভেম্বর। তো 18 নভেম্বরের কথা উল্লেখ করলাম কেন, এই দিনটা নিয়ে কেন আলোচনা হতে পারে, সেই বিষয়টি আপনাদের আজকে আমি বলবো। 18 নভেম্বর হচ্ছে সেই দিন, যে দিনটার মধ্যে শেখ হাসিনা সহ 45 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, সেই জারি করে সরকারের কাছে এবং সংশ্লিষ্ট বিভাগগুলির কাছে বলা হয়েছিল যে এই দিনে 18 তারিখের মধ্যে, 18 নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে হবে, মানে ট্রাইব্যুনালের সামনে হাজির করতে হবে। কারণ তাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগগুলো বিচার হয়তো শুরু হবে। এই জন্য তাদেরকে এই আদালতের সামনে হাজির করতে বলা হয়েছিল, যেন তারা নিজেরা বুঝতে পারে তাদের বিরুদ্ধে কী অভিযোগ এবং কোন অভিযোগের কি জবাব তারা দেবে, এগুলোর জন্য। আদালত তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আদালত তো তাদের হাজির করতে বলেছে, কিন্তু যাদেরকে বলেছে তারা কি ব্যবস্থা নিয়েছে? তারা কি শেখ হাসিনাকে হাজির করতে পারবে 18 তারিখের মধ্যে? মানে আজকে দিনটা শেষ হওয়ার পরে পারবে যে না, এটা তো আপনিও বুঝেন, আমিও বুঝি। কেন পারবে না? তারও চেয়ে বড় প্রশ্ন, তারা কি শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে 18 নভেম্বরের মধ্যে হাজির করার জন্য প্রাণান্তকর কোনো চেষ্টা করেছে? সে ধরনের কোনো চেষ্টা কি আপনারা দেখেছেন? আসেন ওনাদের চেষ্টাগুলি আমরা একটু বোঝার চেষ্টা করি। তার আগে গতকালে একটা ঘটনা বলি। সেই ঘটনাটা হলো, গতকালে ঢাকার একটা 5 স্টার হোটেলে
একটা আলোচনা সভা হচ্ছিল। ভারত এবং বাংলাদেশের অনেক লোকজন সেখানে উপস্থিত ছিলেন। আসলে ভারত বাংলাদেশের যে রিলেশনস মানে সম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে আলোচনার জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন করেছিল সিজিএস, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, এরা আয়োজন করেছিল। এটার অনুষ্ঠানটার শিরোনাম ছিল ব্রিজিং ডিভাইডস, নেভিগেটিং দ্য কমপ্লেক্সিটিস অফ ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনস। মানে মোদ্দা কথায় বাংলাদেশ ভারতের সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতাগুলো আছে সেগুলো কীভাবে নিরসন করা যায় এই নিয়ে আলোচনা। ভারতের কিছু এক্সপার্ট ছিল, বাংলাদেশের কিছু এক্সপার্ট ছিল, নানা প্রসঙ্গ নিয়ে বিভিন্নভাবে তারা আলোচনা করেছে। এই আলোচনার এক পর্যায়ে বাংলাদেশের একজন বক্তার পক্ষ থেকে একটা প্রশ্ন ওঠানো হয়েছিল যে শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে কিনা, অথবা শেখ হাসিনাকে ভারত কিভাবে আশ্রয় দিয়ে রেখেছে। এটি প্রশ্ন যে কবে ফেরত পাবো আমরা তাকে, ভারত ফেরত দেবে কিনা। এই প্রশ্নের এক কথায় একটা জবাব দিয়েছে ভারতীয় বিশেষজ্ঞরা, এক্সপার্ট বলেছে যে বন্দি বিনিময় চুক্তির আওতায় বাংলাদেশ যে কোনো সময় শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে, কিন্তু বাংলাদেশ কি সেটা চেয়েছে? এখনো চায়নি। এখন যদি আপনি চান তারপরে না এটা নিয়ে আলোচনা হবে। আপনি একজনের কাছে কিছু একটা জিনিস চাচ্ছেন, সে দেবে কি দেবে না, আলোচনাটা কখন উঠবে? যখন আপনি চাইবেন তারপরে। আপনারা কি চেয়েছেন? আমাদের এই সরকার কি এখনো পর্যন্ত ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে? এই যে ভারতের বিশেষজ্ঞ যে প্রশ্নটা উত্তরটা দিল, এই উত্তরের কোনো জবাব কি আমাদের কেউ দিতে পেরেছে? পারেনি। এই কারণে আমাদের সরকার তো এখনো পর্যন্ত ভারতের কাছে বলেইনি যে শেখ হাসিনাকে আপনারা ফেরত দেন। দেখুন, বন্দি প্রত্যর্পণ একটা চুক্তি আমাদের সঙ্গে ভারতের হয়েছে 2013 সালে। সেই চুক্তিটা আবার রিভাইজ হয়েছে, নতুন করে আরও কিছু চেঞ্জ করে আরও শক্তিশালী করা হয়েছে 2016 সালে। চুক্তিটা এমন যে আমাদের কোনো অপরাধী যদি ভারতে থাকে, তাকে যদি বিচারের প্রয়োজনে আমাদের দরকার হয়, অথবা তাকে যদি কোনো সাজা দেওয়া হয়, সেই সাজা তার উপরে প্রয়োগ করার জন্য যদি তাকে আমাদের দরকার হয়, তাহলে আমরা ভারতের কাছে চাইতে পারবো যে তাকে আমাদের কাছে ফেরত দাও। একই জিনিস ভারতও পারবে। আমরা কিন্তু এভাবে ভারত থেকে অনেক লোককে দেশে নিয়ে এসেছি, এনে বিচারের আওতায় রেখেছি। আপনাদের মনে আছে নারায়ণগঞ্জের 7 মার্ডার কেস, ওখানে কমিশনার নূর হোসেন ছিল, তাকে কিন্তু আমরা ভারত থেকে এভাবেই নিয়ে এসেছি। আমাদের এখান থেকে উলফার লিডারদেরকে ভারত এভাবে নিয়ে গেছে। কিন্তু কাজে এই চুক্তিটা আমাদের দুই দেশের মধ্যে আছে, চুক্তিটা এখনও বলবৎ আছে। যতদিন এই চুক্তিটা বলবৎ আছে, আমরা তো ভারতের কাছে চাইতে পারি যে আমাদের একজন অপরাধী অথবা আমাদের একজন মামলার আসামি তোমার দেশে আছে, তাকে আমাদের আদালতের সম্মুখে হাজির করতে হবে, তোমরা তাকে ফেরত দাও। চাওয়ার পর ভারত কি বলে না বলে তার উপর তো আমার প্রতিক্রিয়া। কিন্তু আমার সরকার এখন পর্যন্ত সেরকম কিছু চাচ্ছে না কেন? সরকার একটা কাজ করেছে। সরকার মানে কি, এই ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর উনি বলেছেন যে আমরা শেখ হাসিনাকে আনার জন্য ইন্টারপোলকে জানিয়েছি, এবং ইন্টারপোলকে বলেছি তাদের যে রেড কর্নার নোটিশ আছে সেখানে যেন শেখ হাসিনার জন্য তারা একটা নোটিশ জারি করে, রেড অ্যালার্ট যেটাকে বলি আমরা, রেড অ্যালার্ট জারি করতে বলেছি আমরা। আচ্ছা, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি ইন্টারপোলের রেড অ্যালার্ট জিনিসটা কি। এটার মাধ্যমে কি শেখ হাসিনাকে আমরা আনতে পারবো দেশে? রেড অ্যালার্টটা কিছু না রে ভাই, একটা আন্তর্জাতিক ইন্টারপোল যেটা আছে, ইন্টারপোল একটা আন্তর্জাতিক সংস্থা, তাদেরকে আমরা জানাবো যে এই লোকটাকে আছে, আপনাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে এটা বলা হয় রেড কর্নার নোটিশ জারি করা আর কি, সেখানে এই নামটা আপনারা ঢুকান। দেখেন, ইন্টারপোলের কাছে সারা দুনিয়ার এখন পর্যন্ত কতজন লোকের নামে রেড অ্যালার্ট জারি করার কথা বলা হয়েছে আপনারা ধারণা করতে পারেন? 666 জনের নামে সারা দুনিয়ায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের
তারা এটা প্রকাশ করেছে। তার মধ্যে ভারতেরই আছে 209 জন, আর আমাদের বাংলাদেশে আছে এখন পর্যন্ত 64 জন। এই 64 জনের মধ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও আছে, তাকে এই ট্রাইব্যুনালই মৃত্যুদণ্ড দিয়েছিল 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে। তাকে আমরা আনতে পেরেছি? এখনও কিন্তু পারিনি। আচ্ছা ঠিক আছে, আসলে রেড অ্যালার্ট জিনিসটা কি সেটা আরেকটু বলি। রেড অ্যালার্টের অর্থ হলো যে অমুক লোক, তাকে আমাদের দরকার, তার বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে, অথবা সে আসামি, তার বিরুদ্ধে রায় আছে, সেটা বাস্তবায়নের জন্য আপনারা ওই লোকটাকে আমাদেরকে খুঁজে পাঠান। এই প্রথমত তারা খুঁজবে লোকটা কোথায় আছে, খুঁজে তারা পাঠাবে আমাদেরকে। তো হাসিনাকে খোঁজার কি আছে? আচ্ছা, আমি রেড অ্যালার্টের আরেকটা ঘটনা যেটা বলতে নিয়েছিলাম সেটা একটু বলেই নেই। আপনারা কি জানেন বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার বিরুদ্ধেও কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। কে জারি করেছিল? হাসিনা সরকার জারি করেছিল। যে তারেক রহমান 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি, অতএব তার দণ্ড বাস্তবায়নের জন্য তাকে দেশে আনা দরকার। এই মর্মে তারা এই ইন্টারপোলকে বলেছিল রেড অ্যালার্ট জারি করার জন্য। সেটা 2015 সালের কথা। জারি করার পর তারপরে তারেক রহমানের যারা আইনজীবী আছে তারা এটা নিয়ে লড়াই করেছে যে ওনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা যেতে পারে না। এটা নিয়ে শুনানি হয়েছে, ইন্টারপোলের শুনানি হয়েছে, এবং ইন্টারপোলের শুনানি শুরু হওয়ার পর এটা 2016 সালের 14 মার্চ ইন্টারপোল এই রেড অ্যালার্টটা প্রত্যাহার করে নিয়েছে। ওই কিন্তু না, তারেক রহমানের বিরুদ্ধে রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেওয়া হলো, এটা রেড অ্যালার্ট হিসাবে থাকতে পারে না। তো যে জিনিসটা ইন্টারপোল প্রত্যাহার করে নিয়েছে, এখন শেখ হাসিনাটা কি প্রত্যাহার হতে পারে না? এটা হতে পারে। তারেক রহমানকে তো হাসিনা গভর্নমেন্ট মানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে অভিহিত করেছিল, বাংলাদেশের আদালতে বিচার হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে বিচার এখনো হয়নি, বিচার শুরুই হয়নি। তো এটা তো ইন্টারপোলের কাছে আরও কম গুরুত্বপূর্ণ হবে। তাহলে কি হবে? এখন শেখ হাসিনার পক্ষে কেউ না কেউ যে সেটা মামলা করবে, শুনানি হবে, রেড অ্যালার্ট প্রত্যাহার হয়ে যাবে। এই কাজ হতে হতে 3 বছর 2 বছর লেগে যাবে। তাহলে এই সরকার কি আসলেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে আন্তরিক? আর রেড অ্যালার্টে কী করবে? তারা খুঁজে দেখবে কোন দেশে আছে। এটা তো খুঁজাখুঁজির কোনো দরকার নাই। ভারত তো একদিনের জন্য অস্বীকার করে নাই যে শেখ হাসিনা তাদের এখানে আছে। শেখ হাসিনা 5ই আগস্ট এই দেশ ছেড়ে চলে গেল। 6ই আগস্ট মানে পরের দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উনি ভারতের লোকসভায় এবং রাজ্যসভায় উভয় সভায় বিবৃতি দিয়ে জানালেন যে স্বল্পকালীন একটা নোটিশে শেখ হাসিনা ভারতে এসেছে। তারপর শেখ হাসিনা যে ভারতে আছে এটা তো ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশকেও জানিয়েছে। তাহলে তিনি কোথায় আছেন এটা খোঁজার জন্য ইন্টারপোলের শরণাপন্ন হওয়ার কি যুক্তি আছে ভাই? ভারতকে বললেই হয় আমার একটা লোক তোমার কাছে আছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে আমাদের দরকার, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় আমরা তাকে ফেরত চাই। বলে দেখেন আপনি বিষয়টা পেতে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরা যাক আপনার একটা জিনিস আপনার বাড়ির পশ্চিমের ঘরে রয়েছে, আপনি জানেন, আপনি তারপরে বিদেশি একজন লোককে এনে অথবা আরও গুরুত্বপূর্ণ একজন লোককে দায়িত্ব দিলেন, দিয়ে বললেন যে ভাই দেখেন তো জিনিসটা কোথায় হারিয়ে গেল। উনি কী করবেন? উনি সবগুলি ঘরে লোক পাঠাবেন, যে তোমরা দেখো, খুঁজে দেখো। তো আপনি উত্তর দক্ষিণ পূর্ব সমস্ত ঘরে খুঁজে এক সময় যে পশ্চিমের ঘরে উনি জানতে পারবেন। জানতে পারলে কি উনি আনতে পারবেন? কোনো ওই ঘরে তো একজন মালিক আছে, সে তো বলবে আমার ঘর থেকে এই জিনিসটা আমি নিতে দেবো না। তখন সে কী করবে? সে খুঁজে বের করলো, আনতে কি পারবে? আনতে হলে তো ওই ঘরের মালিককে বলতে হবে আপনার ঘরে আমার জিনিসটা আছে, দিয়ে দেন। তাহলে আপনারা কেন একজন ইন্টারপোলকে নিয়োগ করছেন যেটা আপনি জানেন কোথায় আছে? ওখানে বললেই তো হয় ভাই হাসিনাকে দিয়ে দেন, এই মহিলা এতগুলি খুনের আসামি, তাকে আমরা বিচার করতে চাই। তো তাকে না বলে এদিক ওদিক ছোটাছুটি কেন করছেন? এই নাটকটা কেন করছে এই সরকার?
আমি বুঝি না, আমার কাছে এটা ক্লিয়ার না। আমার একটা জিনিস মনে হয় যে এটা এমনও হতে পারে, এমনটা কি হতে পারে যে ওনারা বোধহয় আসলে হাসিনাকে আনতেই চান না। ওনারা মানুষকে বোঝাচ্ছেন যে আমরা আনার চেষ্টা করছি, আনতে তো একটু সময় লাগবে। দেখেন না, ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি, যেটার ফল হবে একটা অশ্বডিম্ব, ঘোড়ার ডিম, কোনো ফল আসবে না এখান থেকে। এটা আমার চেয়ে ওনারা আরো ভালো জানেন, সবাই জানে, এটার মধ্যে নতুন কিছু নাই। ইন্টারপোলের ওয়েবসাইটে গেলে আপনিও তার রেড অ্যালার্ট দেখতে পারবেন। তাহলে কেন এই নাটকের কি প্রয়োজন? প্রিয় দর্শক, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই, তাকে বিচারের মুখোমুখি করতে চাই। সে যা যা অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে। আমরা শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে নাটক চাই না। সরকারকে অনুরোধ করছি, প্লিজ নাটক করবেন না, এদেশের মানুষকে মূর্খ মনে করবেন না। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন মাসুদ কামালের বক্তব্য সহ হাসনাত আবদুল্লাহ সহ সার্জিস সহ যে সমন্বয়করা বর্তমান কান্নাকাটি করে নিজের ভুল বুঝতে পেরেছেন, তারা বলতেছেন যে আমাদের ফাঁসি খুব নিকটতম এবং রাজনীতিবিদরা এক হয়ে যাচ্ছে, যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছিলেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।